আমরা করব জয়ের আজকের পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি সৈয়দা আজহামিদ ইকরা। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশের প্রায় ৮৪% শিশু কিশোর বঞ্চিত খেলাধুলার অধিকার থেকে। বড়দের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু ডায়াবেটিস রোগীর সংখ্যা। সকলের সমন্বয়হীনতার অভাবে কমছে শিশু বান্ধব চলচ্চিত্র নির্মাণের পরিমাণ। এবারে বিস্তারিত। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রায়ান সাদিদ। আর কখনো এভাবে উপস্থাপনা করবে না আমাদের সহকর্মী রায়ান। সকলকে কাঁদিয়ে সে চলে যায় না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১৬ এপ্রিল নানাবাড়িতে নদীতে গোসল করতে নামে সে। পরবর্তীতে শ্বাসকষ্ট উঠলে আর পারে আসতে পারেনি রায়ান। বিস্তারিত দেখুন জামিল হাসান শান্তর প্রতিবেদনে। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি রায়ান সাদিদ। মায়ের মমতার আঁচল ও শৈশবের চঞ্চলতা ত্যাগ করে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমাদের প্রিয় সহকর্মী রায়ান সাদিদ। ঈদে নানাবাড়ি বরিশালে ছুটি কাটাতে যায় রায়ান। তবে এই ছুটি ছিল তার জন্য অনন্তকালের। গত মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে নদীতে ডুবে রায়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুতে শোকাহত পুরো এটিএন বাংলা পরিবার। ২০২২ সালে এটিএন বাংলার সংবাদ ভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয় খুদে সাংবাদিক হিসেবে কাজ শুরু করে সে। বিশেষজ্ঞদের মতে রক্তশূন্যতার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে। রায়ান সাদিদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সমাজে শিশুদের নানা সমস্যা ও অধিকারের কথা রায়ান তুলে ধরেছে তার একের পর এক সাবলীল প্রতিবেদনের মাধ্যমে। কিন্তু রায়ানকে আর কখনোই দেখা যাবে না টেলিভিশনের পর্দায়। গত মঙ্গলবার বিকেলে বরিশালে রায়হানের প্রথম জানাজা শেষে তাকে নিয়ে আসা হয় রাজধানীর খিলগাঁয়ে তার নিজ বাসায়। এরপর রাত ১টায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। আল্লাহু আকবার। জানাজার পরপরই নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয় রায়হানকে। যতদিন আমরা করব জয় বেঁচে থাকবে ততদিন রায়হানের হাসি মাখা মুখ আমরা মনে রাখবো। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পথে যে সকল শিশুদের বসবাস তাদের আমরা বলি পথ শিশু। তবে এই সকল পথ শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র থাকলেও বেশিরভাগ পথ শিশুরাই জানে না এ সম্পর্কে, আর জানলেও যেতে আগ্রহী নয় তারা। এই সকল শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য যেমন তাদের আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা প্রয়োজন, তেমনি প্রয়োজন আরও আশ্রয় কেন্দ্র গড়ে তোলা। বিস্তারিত দেখুন মারিয়া আফরিন মাহির রিপোর্টে। বাংলাদেশে সরকারি পথ শিশুদের আশ্রয় কেন্দ্র রয়েছে মোট ৫টি। কারণবাজার, কমলাপুর, টঙ্গী, কল্যাণপুর এবং কেরানীগঞ্জে। আশ্রয় কেন্দ্রে থাকা পথ শিশুরা সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে। ৩ বেলার খাবার, পড়ালেখার সুযোগ, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় সকল কিছু। আমি বাড়িতে আমার অনেক মারধর করতে পড়ে আমি চলে এসেছি। বাবা মা কি আর খোঁজ নেয়নি তোমার? জি। এখন কি এখানে থাকতে ভালো লাগে সবার সাথে? জি। সবার ব্যবহার কেমন? ভালো। ভালো লাগে অনেক? জি। এখন ভবিষ্যতে চিন্তা ভাবনা কি? আমি নিজে ফুটবল খেলোয়াড় হব। রাস্তায় ঘুমাইতে পারি না, এই জায়গায় অনেক ভালো ভালো কম্বল বালিশ সেই সব দিয়ে ঘুমাইতে পারি। তোষক কাছে অনেক কিছু আছে, চাদর অনেক কিছু দিয়ে ঘুমাইতে পারি সুন্দরভাবে। বাবা মার কথা মনে পড়ে না? তারা আমার সৎ মা বাবা। তোমার আপন বাবা মার কি হয়েছিল? তারা বেঁচে নেই, মারা গেছে। অনেক সুযোগ সুবিধা পাই, খেতে পারি, আমরা খেলাধুলা করতে পারি, স্কুলে পড়তে পারি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? পুলিশ। এই সকল আশ্রয় কেন্দ্রে আসার পর বেশিরভাগ পথ শিশুরই জীবন বদলে গিয়েছে। আপনাদের এখানে শিশুদেরকে কিভাবে নিয়ে আসে? আমাদের এখানে কর্মী আছে,
ওরা ফিল্ড ভিজিটের মাধ্যমে শিশুদেরকে নিয়ে আসা হয় এখানে। ওদেরকে প্রথমে বোঝানো হয় যে আমাদের একটা সেন্টার আছে, সেখানে সরকার সব ধরনের ওদের সুযোগ সুবিধা দিচ্ছে, সেখানে ওরা থাকতে আগ্রহী কিনা। তখন ওরা রাজি হয়, ওদেরকে নিয়ে আসা হয়। বেশিরভাগ পথশিশুরাই জানে না তাদের জন্য রয়েছে আশ্রয় কেন্দ্র, জানলেও থাকতে আগ্রহী নয় তারা। ভালো লাগে না কিন্তু থাকা, এভাবেই থাকতে ভালো লাগে। টাকা ভালো লাগে, টাকা পাই খাই দেয়, এই বুঝতে কি 3 বেলা খাইতে পারো ঠিক মতো? এখানে আসি বন্ধুরা ঘুরি খাই। 3 বেলা খাইতে পারো ঠিক মতো? হ্যাঁ। 3 বেলা খেতে পারো ঠিক মতো? হ্যাঁ, খেতে পারি। আচ্ছা, তোমাদের জন্য যে মানে সরকার এবং বেসরকারি ভাবে যে অনেকগুলো কেন্দ্র তৈরি করা হয়েছে তোমাদের থাকার জন্য, এগুলো জানো? হ্যাঁ। তা যাও না কেন? যাই না, বড় গেছে না, রাখে না। বড় গেছে না, রাখে না। রাখে না? না। গেছিলা? হ্যাঁ। এখানে থাকি কাজ কাম করে বাড়ি করে টাকা পাঠায়। এই সকল শিশুদের সুন্দর জীবন দিতে আরও বেশি আশ্রয়কেন্দ্র সরকারি এবং বেসরকারিভাবে গড়ে তুলতে হবে। সে সঙ্গে এই সকল শিশুদের আশ্রয়কেন্দ্র সম্পর্কে জানাতে সংস্থাগুলোর কর্মীদের আরও তৎপর হতে হবে। বাংলাদেশে কোনো বিষয়ে আমাদের কোনো রকমের জরিপ নেই, এবং পথশিশু যারা আছে এরা সংখ্যা অনেক, এরা কিন্তু দারিদ্র্যের কারণেই আছে, অন্য কোনো কারণে না। কারণ যে সময় খেলার বয়স ওই সময় তারা কাজ করে, এটা ওটা করে জীবিকা নির্বাহের জন্যে। পুনর্বাসন কেন্দ্র আরও তৈরি করলেও ওগুলো কোনো কাজে আসবে না। মৌলিক চাহিদা পূরণ করতে পারলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। একটি শিশু আগামী দিনের ভবিষ্যতে দেশ গড়ার কারিগর শিশুরাই। তাই তো এই সকল অসচ্ছল পথশিশুদেরকেও আনতে হবে সকল সুযোগ সুবিধা আওতায়। বেশিরভাগ পথশিশুদের দিন কাটে কমলাপুর রেল স্টেশনে। সরকার অনুদান প্রাপ্ত পথশিশুদের আশ্রয়কেন্দ্র থাকা সত্ত্বেও বেশিরভাগ পথশিশুরাই জানে না এই ব্যাপারে। এসব শিশুদের সুন্দর জীবন ফিরিয়ে আনতে প্রয়োজন যথাযথ উদ্যোগ গ্রহণ করা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। খেলাধুলা করা একটি শিশুর অন্যতম মৌলিক অধিকার। তবে খেলার মাঠের অভাবের কারণে অনেক শিশুই তাদের এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP এর করা এক গবেষণা অনুযায়ী রাজধানী ঢাকার 84% শিশু কিশোররাই কোনো না কোনোভাবে তাদের এই অধিকারটি পাচ্ছে না, যার ফলে বিরূপ প্রভাব পড়তে পারে শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের রিপোর্টে। একটি শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য শারীরিক পরিশ্রম অন্যতম, যার মধ্যে খেলাধুলা করা শ্রেষ্ঠ। তবে দেশের ব্যস্ততম নগরী রাজধানী ঢাকাতে নেই পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাম্প্রতিককালে করা এক জরিপ অনুযায়ী ঢাকা শহরের 84% জনগণ খেলাধুলার স্বাভাবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। অধিকাংশ এলাকায় আসলে শিশুদের জন্য খেলার মাঠের সুযোগ সুবিধা নাই, এমন একটা এলাকাই পুরো ঢাকা শহরে তৈরি হয়েছে, এবং হাঁটা দূরত্বে নাই, সেটা আরও বড় বাস্তবতা। মহিলাদের বা মেয়েদের জন্য তো খেলার মাঠের কথা চিন্তাই করা যাচ্ছে না। আর অনেক এলাকার মেয়েদের স্কুল আছে, সেই স্কুলগুলো বিকেলে তালা মারা থাকে, সেখানেও সেই এলাকার মেয়েরা খেলতে যায় না। সব মিলে আমাদের শিশু কিশোরেরা এমনভাবে বড় হচ্ছে যে মানসিক বিকাশের সুযোগটা অত্যন্ত কম, শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। ঢাকা সিটি কর্পোরেশনে বিদ্যমান খেলার মাঠগুলো পর্যালোচনা করলে দেখা যায় প্রাতিষ্ঠানিক খেলার মাঠ ছাড়া জনসাধারণের জন্য উন্মুক্ত কলোনি কিংবা ঈদগাহ মাঠের সংখ্যা খুবই নগণ্য। অপরদিকে উত্তরা, মিরপুর, বনানী, আদাবর, লালমাটিয়া, আজিমপুর সহ আরও কয়েক এলাকায় মোট 16টি মাঠ দখলে রয়েছে। মূল কথা হচ্ছে যে মানুষ খেলতে চায়, খেলার জন্য যদি মাঠ তালা মারা থাকে ঘাস নষ্ট হবে, এই কারণে যদি খেলতে না দেওয়া হয়, কিংবা কাউন্সিলরের লোকের পরিচিত লোক ছাড়া, ক্লাবের লোক ছাড়া খেলতে পারে না, তাহলে মাঠ থাকার দরকার নেই। আবার একটা মাঠ সেটা আপনি উন্নয়ন করতে গিয়ে যদি দিনের পর দিন উন্নয়ন প্রকল্পের নামে বন্ধ থাকে, 3-4 বছর বন্ধ থাকলে 3-4 বছরে কিন্তু একটা শিশু বড় হয়ে যায়, কিশোর বড় হয়ে যায়, তাহলে এই যে তার বেড়ে ওঠার সময় যে মাঠগুলো পাচ্ছে না, তার তো কোনো আসলে আপনি কোনো প্রতিকার দিতে পারবেন না। মাঠ একটা মৌলিক অধিকার, এটা আন্তর্জাতিক সনদেও স্বীকৃত যে শিশু কিশোরেরা খেলবে, তার শারীরিক মানসিক বিকাশ হবে। যে সকল মাঠ উন্মুক্ত রয়েছে সে সকল মাঠের বেহাল দশা থাকার কারণে শিশুরা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারছে না। আমরা এখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফুটবল খেলি, আর ফুটবল খেলে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইনজিউর্ড হয়ে যায়, মানে খেলতে খেলতে দেখা যায় যে পা পিছলে গিয়ে অনেক সময় তো হাড়ও ভেঙে গেছে, এরকম অবস্থা হয়েছে অনেকের। পানি জমে রয়েছে, তারপরে খাল উঁচা, মাঠের একবারে লেভেল নাই, লেভেল থাকলে খেলতে অবশ্যই ভালো হতো, কিন্তু খাল উচ্চার জন্য খেলা হচ্ছে না ঠিক মতো। আপনারা কি কখনো মানে পরে ব্যথা ট্যাথা পাইছেন? অবশ্যই পাইছি, এই মাঠেই আমি পাইছি, আমি প্রায় 2 মাস ভুগছি। তো আমি আশা করব যে যারা কর্তৃপক্ষ যারা আছেন, এই যে মানে এই মাঠের যারা মানে ব্যবস্থাপনায় আছেন, তো তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে এই মাঠটা যেন তারা মানে একটু যদি উন্নতি করা যায়।
বিশদ অঞ্চল পরিকল্পনার সূচক অনুযায়ী খেলার মাঠের এলাকাভিত্তিক ঘাটতি চোখে পড়ার মতো। গড়ে প্রতিটি ওয়ার্ডে 7 থেকে 12টি করে খেলার মাঠের ঘাটতি রয়েছে। কাজীপাড়া, পাইকপাড়া, কাফরুল, মিরপুর, কুর্মিটোলা, ভাসানটেক, উত্তরা, রামপুরা, আদাবর এলাকায় মাঠের ঘাটতি সর্বোচ্চ। মাঠের অভাবের কারণ হিসেবে অপরিকল্পিত নগরায়ন এবং কর্তৃপক্ষের কিছু অব্যবস্থাপনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা আমরা দেখি প্রচুর বড় বড় মেগা প্রজেক্ট অবকাঠামোর জন্য তৈরি করা হয়। আমরা মাঠ, খেলার মাঠ বা পার্ক তৈরি করার তো প্রজেক্ট নিচ্ছি না, আমরা যা আছে সেটা ধ্বংস করছি। আনোয়ারা পার্ক ধ্বংস হয়েছে, পান্থকুঞ্জ পার্ক ধ্বংস হচ্ছে, অনেক খেলার মাঠে কনস্ট্রাকশনের কাজের যে মালামালগুলো সেখানে রাখা হচ্ছে। সরকারের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন দরকার, যে পরিবর্তনে উন্নয়ন মানেই যে শুধুমাত্র অবকাঠামো তৈরি করা না, সেখানে খেলার মাঠ, পার্ক, উদ্যান তৈরি করা, সেখানে সবার প্রান্তিক শিশু সবার জন্য সেই জায়গায় ঢুকবার সুযোগ করে দেয়, সেটা আসলে উন্নয়ন। সেই উন্নয়ন করতে গেলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সদিচ্ছা লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে এবং লোকাল মানুষদের সম্পৃক্ততা লাগবে, যেন সেই মাঠগুলো উন্নয়নের পরের জন্য সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সম্মিলিত উদ্যোগ এবং সঠিক পরিকল্পনার বাস্তবায়নই পারবে এ সমস্যার অবসান ঘটাতে। ইট পাথরের নগরী রাজধানী ঢাকাতে শত ব্যস্ততার মাঝেও একটু আনন্দময় সময় কাটানোর অন্যতম মাধ্যম হলো খেলাধুলা করা। তবে খেলাধুলার জন্য প্রয়োজনীয় মাঠের অভাব রয়েছে রাজধানীতে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। মাঠের অভাবে শিশুদের খেলাধুলায় বিঘ্ন ঘটার কারণে তাদের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটতে পারে কিংবা তাদের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বড়দের সাথে পাল্লা দিয়ে দেশে বেড়েছে শিশু ডায়াবেটিস রোগীর সংখ্যাও। প্রতিদিন ইনসুলিন নিয়ে বেঁচে আছে অনেক শিশু। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায় বলে মত চিকিৎসকদের। এ নিয়ে বিস্তারিত দেখুন এবারের রিপোর্টে। আরিকা, বয়স মাত্র 10 বছর। এই ছোট্ট জীবনে তাকে প্রতিদিনই যুদ্ধ করতে হয় ডায়াবেটিক্স নামক রোগের সাথে। অন্য 8-10টা শিশুর মতো সাধারণ জীবনযাপন করতে কষ্ট হয় তার। নিয়মমাফিক খাবার খাওয়া ও ইনসুলিন নিতে হয়, এতে করে খানিকটা বিরক্ত সে। আচ্ছা, তোমার যে ডায়াবেটিসটা হয়েছে, তোমার কি কি সমস্যা হয় এই রোগের কারণে? সামটাইমস মাথা ব্যথা, তারপরে পেট ব্যথাও হইতে পারে, তারপরে ডিফারেন্ট টাইপ। কোনো কিছু কি এক্সট্রা করে নিতে হয়? ইনসুলিন নিতে হয় আর সুগার মাপতে হয়। আচ্ছা, ইনসুলিনটা নিতে তোমার কেমন লাগে? কাইন্ড অফ ডিস্টার্বিং লাগে, বাট ইটস ওকে। সন্তানকে সুস্থ রাখতে দৈনন্দিন জীবনের সব রুটিন মেনে চলতে অনেক সচেতন তার অভিভাবকও। 3 বেলায় ওর ইনসুলিনটা নিতে হয়। আচ্ছা, এটা না নেওয়ার কারণে কি কোনো কিছু সমস্যা হয়? হ্যাঁ, অবশ্যই সুগার লেভেল অনেক হাই হয়ে যাবে এবং ওদের এই জিনিসটা হলে কি হয়, তখন বাসায় রাখা যায় না, হসপিটালাইজড করতে হয়। শুধুমাত্র ওর ঘুম, ওর খাওয়া দাওয়া, এই জিনিসগুলো যদি ঠিক রাখা হয়, টাইমলি সব করা হয়, তাহলে ওর মাঝে ব্যতিক্রম আসলে কিছুই নেই। আরিকার মতো রাজধানীর বিভিন্ন হাসপাতালের বেডে অনেক শিশুই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হারিয়েছে শৈশবের চঞ্চলতা। অনেকে এখন আর ঠিক মতো খেলাধুলা করতে পারে না। তোমার নাম কি? রিথি। তোমার বয়স কত? 9। কোন ক্লাসে পড়ছো তুমি? 4। আচ্ছা, তুমি কি হয়েছে তোমার? ডায়াবেটিস। এই যে তোমার এই রোগটা হয়েছে, তোমার কি কি সমস্যা হয় এই রোগের? আমার খেলাধুলা করতে ভালো লাগে না, ইনসুলিন নিতে হয়, সময় মতো খাইতে। বিভিন্ন সংস্থার তথ্য মতে দেশে 1 কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে 5% শিশু টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত। শিশুদের শরীরে ইনসুলিনের অভাবে এই রোগ দেখা দেয় বলছেন চিকিৎসকেরা। দ্রুত সময়ের মধ্যে অনেকখানি ওজন কমে যায়, বাচ্চাটার ঘন ঘন প্রস্রাব হয়, বেশি বেশি পানি খায়, পর্যাপ্ত খাবার খাওয়ার পরেও দুর্বলতা এবং খাওয়া দাওয়া করতে পারার পরেও ওজন বাড়ে না, সেই সমস্যাগুলি দেখা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে টাইপ 1 ডায়াবেটিসটা এত অল্প সময়ের মধ্যে হয় যে খুব খারাপ হয়ে আমাদের কাছে আসে। তখন বোঝা যায় না যেটা ইনফেকশনের কারণে হয়েছে না অন্য কারণে। টাইপ 1 ডায়াবেটিসটা এখানে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয় আমাদের, কোনো একটা কারণে ডায়াবেটিসের প্যানক্রিয়াসের যে বিটা সেল থাকে সেটার এগেনস্টেই একটা অ্যান্টিবডি তৈরি হয়, সেই কারণে বিটা সেলটা নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে ইনসুলিন আর তৈরি হয় না। এটাই টাইপ 1 ডায়াবেটিস। এছাড়াও অতিরিক্ত নগরায়ন, জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। টাইপ 2 ডায়াবেটিসটা আসলে খাদ্য অভ্যাসটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখনকার বাচ্চারা অনেক বেশি তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড, তারপরে
বেভারেজ যেগুলি কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলি বেশি খাচ্ছে এবং বাচ্চাদের খেলার জায়গা নেই, পরিশ্রমটা অনেকখানি কমে গেছে। আগে যখন স্কুলেও অনেক খেলার ব্যবস্থা ছিল, এখনকার স্কুলগুলিতেও পর্যাপ্ত মাঠ বা খেলার ব্যবস্থা নেই। সেই কারণেও ডায়াবেটিসটা, যেগুলি অতিরিক্ত ওজনের কারণে যে টাইপ 2 ডায়াবেটিস হয়, সেটাও বাচ্চাদের মধ্যে এখন বেড়ে গেছে। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়। এজন্য সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৈয়দা আজহামেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। চলচ্চিত্রের মাধ্যমে একটি দেশের সংস্কৃতি ও সমসাময়িক বিষয়গুলো উঠে আসে। শিশুরা অনুকরণ প্রিয় হওয়ায় প্রতিটি শিশুর জীবনে দেশীয় চলচ্চিত্রগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। অথচ আগে বিভিন্ন শিশুবান্ধব চলচ্চিত্র তৈরি হলেও বর্তমানে এর সংখ্যা কমে গিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সকলের সমন্বয়হীনতার কারণে এমনটি হচ্ছে। আরও জানাচ্ছে সৈয়দা সাদিয়া। দেশের অবস্থা খুব খারাপ, তোমরা জানো তো? জানি। কি জানো? ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ করে দিয়েছে। পশ্চিম পাকিস্তান বাঙালিদের ক্ষমতায় যেতে দিবে না। চলচ্চিত্র বা সিনেমা দ্বারা কেবল বিনোদনই নয়, বরং একটি সংস্কৃতিকে তুলে ধরা হয়। তাই তো শিশুদের জীবনে চলচ্চিত্রের প্রভাব চোখে পড়ার মতো। আমরা ক্ষমতায় গেলে আর শোষণ করতে পারবে না। জনপ্রিয় শিশুতোষ বিভিন্ন চলচ্চিত্র একসময় বাংলাদেশে তৈরি হলেও বর্তমানে সে সংখ্যা একেবারেই কম। কি সিনেমা দেখা হয়? হ্যাঁ, বাবার সাথে মাঝে মধ্যে হলে যেয়ে দেখি, আর বাসায় ইউটিউবে দেখি। ইউটিউবে কোন সিনেমাগুলো দেখো তুমি? ইউটিউবে নর্মালি কোরিয়ান সিনেমা বা জাপানিজ মুভিগুলোই। তো এগুলো তো অন্য ভাষায় তৈরি, তোমার এই সিনেমাগুলো দেখতে ভালো লাগে? একটু ভালো লাগে, কিন্তু বাংলা ভাষায় সিনেমা তৈরি হলে কি ভালো লাগতো? ভালো তো লাগতোই, কারণ এইসব সিনেমার ভাষা তো আমরা বুঝি না। বাংলা সিনেমা হলে তো বুঝতাম। বড়দের সিনেমা তো এখন বেশি বাংলাদেশে বাংলা ভাষায় হচ্ছে। যদি ছোটদেরকে নিয়ে বানাতো তাহলে ভালো হতো। আর যদি এখন তো বানাচ্ছেও না ছোটদের নিয়ে সিনেমা, আর অন্য ভাষার সিনেমা দেখতে দেখতে বড়দের সিনেমা দেখতে দেখতে আর ভালো লাগে না। অভিভাবকেরা বলছেন বর্তমানে তৈরি হওয়া চলচ্চিত্রগুলো বড়দের জন্য উপযুক্ত বিনোদন মাধ্যম হলেও তা শিশুদের জন্য শিক্ষাসুলভ ও আকর্ষণীয় নয়। তাই বিভিন্ন বিদেশি মুভিগুলোর প্রতি আগ্রহ বাড়ছে শিশুদের, শিখছে বিদেশি সংস্কৃতি। বাংলাদেশের প্রেক্ষিতে বাচ্চাদের জন্য এখন মানে ওইরকম মুভি বানাচ্ছে না, সিনেমা বানাচ্ছে না। আর বড়দের জন্য স্পেশালি সিনেমাগুলো বানাচ্ছে। আর ছোটদের সিনেমাগুলো বাচ্চারা দেখছে অন্য ভাষায় তৈরি, যেটা জাপানিজ, কোরিয়ান বা হিন্দিতে, ইন্ডিয়ান। তো এগুলো আমাদের বাংলাদেশে যে বাচ্চাদের নিয়ে চিন্তা করে সিনেমা বানাবে, সেটা এখন খুবই কম হচ্ছে, আগে করতো। চলচ্চিত্র নির্মাতার মতে সকলের সমন্বয়হীনতার কারণে শিশুবান্ধব সিনেমাগুলো তৈরি কমে গিয়েছে। তাই নাকি? যে ম্যাপটা তৈরি করেছে সে ঠিকভাবে তৈরি করতে পারেনি। আসলে সোনালী রং দিয়ে তৈরি করার কথা ছিল। এছাড়াও তিনি আরও বলেন, শিশুদের দেশীয় সিনেমা দেখতে আগ্রহী করে তুললেই বাণিজ্যিকভাবে শক্তিশালী হয়ে উঠবে শিশুতোষ চলচ্চিত্রগুলো। ডিরেক্টরদের ব্যর্থতা এককভাবে হতে পারে না। সেখানে অনেক আমি চাই যে একটা শিশুতোষ মানে ভালো ফিল্ম বানাতে, আমি কি সেই বাজেটটা পাবো? আমাকে কোনো একটা প্রডিউসার বলুক যে অধিক একটা এরকম একটা মানে ভালো গল্পের একটা ফিল্ম বানানো, আমি বানাবো। বাট আমি তো সেই ফান্ড পাবো না, সে অর্থটা পাবো না। পাইলে তো আমিও বানাতে চাই, কারণ আমি আমার শৈশব ধারণ করে আছি। আমি তো গ্রাম থেকে এসেছি, আমি বানাতে চাই, আমার গল্প আছে। বাট প্রডিউসার একটা বড় জিনিস এখানে, মানে তারপরে হচ্ছে পৃষ্ঠপোষকতা। প্রডিউসার ইনভেস্ট করবে, তারপর সবাই মিলে পৃষ্ঠপোষকতা দেবে, ছবিটাকে সামনে আনবে। একটা ছবি নির্মাণ করার পর হলই তো পায় না, মানে সিরিয়াস ফিল্মের গল্প দিয়ে সিনেমা নির্মাণ করার পর হল পাওয়া যাচ্ছে না। হল এমনিতেই সংকট আছে, তারপর যে কটা আছে সেখানেও দেখা গেছে যে খুব বেশি কমার্শিয়াল যেগুলা মানে ফর্মুলা ফিল্ম, সেগুলা মানে বাজার দখল করছে। একটু সিরিয়াস গল্প কিংবা একটু অন্যরকম সেগুলো তো অবহেলিত থাকে, ইগনোরড হয়। তো এই জন্য বলছি যে শুধু পরিচালকের এখানে দোষ হতে পারে না, এটা সার্বিক। প্রতিটি শিশুর জীবনকে আনন্দময় ও শিক্ষাসুলভ করে তুলতে দেশীয় শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ খুবই প্রয়োজনীয়। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সংযুক্ত হতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/ekj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।